শপথ নিয়ে আমেরিকার স্বর্ণযুগের শুরু, ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটাল হিল দাঙ্গাকারীদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য থেকে বের হওয়ার আদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা অংশ নেবেন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে। গুম খুন সহ ফৌজদারি অপরাধের সাথে জড়িতদের নির্বাচনী অযোগ্য ঘোষণার সুপারিশ সংস্কার কমিশনের। স্থায়ী নির্বাচন হবে নির্দলীয়। এবং কোনো উন্নতি নেই ঢাকার বায়ুমানের দূষণের দিক দিয়ে আজ বিশ্বের 124 শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রথমেই মার্কিন প্রেসিডেন্টের শপথ প্রসঙ্গ। আমেরিকার সুবর্ণযুগ শুরু হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে অভিষেক ভাষণে এই কথাই বললেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বললেন যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলার কথাও। সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। আরভি ইসলাম হিমুর ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। শপথ নিতে ক্যাপিটল ভবনে পৌঁছানোর আগে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে প্রথমে গির্জা ও পরে হোয়াইট হাউসে যান। ট্রাম্প যথারীতি কোট টাই পরলেও মেলানিয়ার নজরকাড়া পোশাকে আলাদা করে চোখে পড়েছিল তার হ্যাট। ট্রাম্প ও মেলানিয়া প্রথমে যান ওয়াশিংটনের সেন্ট জোন্স এপিস্কোপাল চার্চে। এটি মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের রীতির অংশ। এ সময় সেখানে ছিলেন ইলন মাস্ক, জেফ বেজোস, সুন্দর পিচাই, টিম কুক সহ প্রযুক্তি অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। ক্যাপিটল ভবনে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই উপস্থিত হন তার পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন ও বারাক ওবামা। ছিলেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। অনুষ্ঠানে দেখা গেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকেও। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দুটো বাইবেলে হাত রেখে শপথ নেন ডোনাল্ড জন ট্রাম্প, যার মধ্যে একটি বাইবেল তার মায়ের দেয়া, অন্যটি আব্রাহাম লিঙ্কনের বাইবেল। তীব্র শীতের কারণে 40 বছরের মধ্যে এই প্রথম অভিষেক অনুষ্ঠান মার্কিন ক্যাপিটল ভবনের পশ্চিম দিকের খোলা সিঁড়ির পরিবর্তে গম্বুজওয়ালা গোলাকার হল ঘর রোটান্ডায় অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণের পর অভিষেক ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, ঠিক এখন থেকে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো। আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে। যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দেশ বিদেশের নেতারা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় এক খুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে।
ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে সঞ্চিতা হকের ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা প্রদর্শন, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো ঘোষণাও রয়েছে। এর পাশাপাশি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেছেন তিনি। দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের জন্য তৈরি করা ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রান্সজেন্ডারদের আর স্বীকৃতি দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। আবারও পানামা খাল দখল সহ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। সঞ্চিতা হক, এশিয়ান টেলিভিশন। এবার দেশের খবর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ১টার দিকে ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৪ দিনের সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলেস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটান শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে মূল বৈঠকে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সে বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এই কথা জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়। যারা ছাত্র জনতাকে হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জনগণ চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসে নির্বাচনে সম্ভব বলেও মনে করেন কমিশন প্রধান। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। বায়ু দূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচক থেকে এই তথ্য জানা গেছে। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা, যার স্কোর হচ্ছে ২৪৬। এই শহরের বায়ুর মানও খুব অস্বাস্থ্যকর। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা ও PM 2.5 উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে 30.4 গুণ বেশি। আইকিউবিআরের মানদণ্ড অনুযায়ী স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। লোকবল সংকটে চরম স্থবিরতা বিরাজ করছে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে। 1986 সালের 200 শয্যা হিসেবে প্রতিষ্ঠা হয় হাসপাতালটি। এর মধ্যে হাসপাতালটি 300 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালটির 500 শয্যার কাজ শেষ হয়েছে, অথচ পরিচালিত হচ্ছে সেই 1986 সালের জনবল কাঠামো দিয়ে। উপরন্তু 200 শয্যার জনবল হতে 35% কম জনবল দিয়ে বর্তমানে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরুল ইসলাম হিমু। নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালটি 300 শয্যায় উন্নতি করা হলেও বাড়েনি লোকবল।
সিনিয়র কনসালটেন্ট পদে 16টি পদের বিপরীতে আছেন 8 জন, জুনিয়র কনসালটেন্ট 14 জনের মধ্যে রয়েছে 7 জন, ওয়ার্ড বয় পদে 25 জনের কথা থাকলেও আছে মাত্র 3 জন। 10টি পদের বিপরীতে নার্স আছে 6 জন। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না চিকিৎসা নিতে আসা রোগীরা। ক্যান্সার ধরা পড়ছে আরো 4 মাস আগে, আলফারমিতে পরীক্ষাটা দিছে, বলছে যে কোনো কিছু সমস্যা নাই। আলফারমিতে আমার রিপোর্টটা ভুল দিল, নর্মাল কোনো ক্যান্সার নাই। ডাক্তার দেখাইতে আসছি, প্রায় 3 দিন আসছি, যেমন ভিড় তেমন ঝামেলা, আর ডাক্তারে নাই। আমি ডক্টর দেখে বের হয়েছি, টিকিটও সিরিয়াল নিতে হয়, ডক্টরের কাছেও সিরিয়াল নিতে হয়। ওনারা আবার আলাদা এন্ট্রি করে তারপর আর ডক্টর দেখায়, কিন্তু কোনোরকম ভালো দেখায় না, আর ভিতর থেকে কোনো ওষুধও দেন। টয়লেটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন, একদম বাজে একটা পরিবেশ। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অল্প লোকবল নিয়ে আমরা এই হাসপাতালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস রুগীদেরকে পর্যাপ্ত সেবা, মানে যতটুকু সেবা না দিলে না ওই সবার রোগী দিতে হিমশিম খাচ্ছি। যেটা আমাদের এখানকার যে বিদ্যমান চিকিৎসক আছে তাদের মাধ্যমে যতটুকু দেওয়া প্রয়োজন, আপনাকে যেটা বললাম যে ওই লেভেলে তো আমরা সেবা দিতে পারছি না। যে যার নিউরোলজিস্ট দরকার, যার নেফ্রোলজিস্ট কিডনি সমস্যা, যার হার্টের সমস্যা, যার কার্ডিওলজিস্ট দরকার, সেই চিকিৎসক তো আমাদের এখানে নাই। ওই রোগীগুলোকে তো আমরা এখানে রাখতে পারি না। এই অ্যাম্বুলেন্সটা চালানোর যে ম্যান পাওয়ার দরকার, চিকিৎসক দরকার, ওই অ্যাম্বুলেন্সের জন্য স্পেসিফিক নার্স দরকার, অন্যান্য স্টাফ দরকার, সেটাও নাই। সংশ্লিষ্টদের মতে প্রয়োজনীয় লোকবলের অভাব পূরণ না হলে এই হাসপাতালটি কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে ভবিষ্যতে ভয়াবহ সংকটে পড়বে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দীর্ঘ 30 বছর পর বৃহত্তর পরিসরে কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বরিশাল জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা। বিকালে নগরীর বান্দর রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন করবে দলটি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে 1994 সালের মে মাসে নগরীর বেলস পার্কের ময়দানে সর্ববৃহৎ সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের তৎকালীন আমির ইসলামী অধ্যাপক গোলাম আজম। সমাবেশ সফল করতে জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে গত কয়েকদিন ব্যাপক গণসংযোগ চালানো হয়। সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা বিকেলে শুরু হলেও সকাল থেকে আশেপাশের জেলা থেকে জামায়াতের কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। দর্শক, এ বিষয়ে বরিশাল থেকে কিছুক্ষণ আগে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী নাসির উদ্দিন। দীর্ঘ 17 বছর পরে বরিশালে কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের সভা সমাবেশ করতে পারছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কিন্তু বরিশালে বা বাংলাদেশের কোথাও কিন্তু কোনো সভা সমাবেশ করতে পারেনি এই দলটি। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের এই বরিশাল জেলার উদ্যোগে যে আজকে কর্মী সম্মেলন, এই উপলক্ষে কিন্তু বরিশালের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশের স্থলে কিন্তু সমবেত হচ্ছেন। আমি আপনাকে একটু জানাতে চাই যে আজকের এই সভার প্রধান বক্তা হিসাবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এছাড়া কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতারা কিন্তু নেতাকর্মীদের মাঝে দিক নির্দেশমূলক বক্তব্য দেবেন। আমি আপনাকে আরেকটু বলতে চাই যে এই সমাবেশ উপলক্ষে কিন্তু বরিশালের জেলা যে কয়টি উপজেলা আছে শুধু তাই নয়, এছাড়াও কিন্তু বরিশালের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হচ্ছে। সকাল বিকেল 3টায় এই সমাবেশের কথা থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু এই মাঠটিতে নেতাকর্মীদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে বরিশালের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা এখানকার কয়েকজন জামায়াত ইসলামের নেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আজকের সমাবেশে কিন্তু 5 লক্ষ মানুষের সমাগম হবে বলে তারা তেমনটাই জানিয়েছেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছে তারা যেমনটি বলছেন যে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিচার, এর পরেই কিন্তু তারা নির্বাচন আশা করছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে জামায়াত ইসলামের সমাবেশ থেকে সর্বশেষ। নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সিরাজগঞ্জে একই সাথে সরিষা ও মধু চাষে ব্যাপক সাড়া ফেলেছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, পাশে চাষ হচ্ছে মধু। এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর। জিন্না ফারুকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। চারিদিকে হলুদের সমারোহ, বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। বাতাসে ভেসে আসে সরিষা ফুলের সুবাস। শীতের এই মৌসুমটা সরিষা চাষের উপযুক্ত সময় হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে এসেছে ফুল, আর এ ফুলেই প্রকৃতি সেজেছে হলুদ বর্ণে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যদিও এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০,০০০ হেক্টর। আমাদের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসারগণ বেশ কয়েকটি মধু খামারি বসিয়ে দিয়েছে। তাদের আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠে এ কারণেই হয়তোবা এবার ফলন বেশি হবে। আগের চেয়ে অনেক বৃদ্ধি, যেখানে ৪ মণ সেখানে এখন ৬ মণ হারে বৃদ্ধি পাচ্ছে আর কি। আগের চাইতে এখন উৎপাদন অনেক বেশি মৌমাছি পরাগণ হওয়ার ফলে আর কি। ৭-৮০০ মণ, কোনো কোনো জমিতে ১০ মণ পর্যন্ত সরিষা নামাইছে আর কি। জেলার ৯টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলায় সরিষার আবাদ সর্বোচ্চ। এই উপজেলায় ২৩,৬১৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ২৪,৫৭০ হেক্টর জমিতে। ফসলের প্রথম স্টেজ থেকে হারভেস্ট পর্যন্ত তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে আসছি, এবং আমাদের কৃষকরা দেখে থাকবেন যে মৌ বক্স স্থাপন করে থাকে তাদের জমিতে। মৌ বক্স স্থাপনের ফলে আমাদের সরিষা ফুলের যে পরাগায়নটা সেটা বেশি হয় এবং ফলন ১৫ থেকে ২০% বৃদ্ধি পায়। এই অঞ্চলে সরিষার পাশাপাশি মধু সংগ্রহ চলছে সমান তালে। বিগত বছরগুলোতে সরিষা চাষিরা মৌখামারিদের মধু সংগ্রহে বাধা দিলেও গত বছর থেকে কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে ও সরিষার ফলন বাড়াতে এবার ২৫০ জন মৌখামারি এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবচেয়ে বেশি মধু আহরণ হয় এই সরিষার মাঠে এবং এই উল্লাপাড়াতে। প্রতি বক্সে আমরা ৩ থেকে ৪ কেজি মধু আহরণ করতে পারি প্রতি হারভেস্টিং এ। এবছর উল্লাপাড়া উপজেলা থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮২ মেট্রিক টন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শপথ নিয়ে আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটল হিল দাঙ্গাকারীদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য থেকে বের হওয়ার আদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা অংশ নেবেন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে। গুম খুন সহ ফৌজদারি অপরাধের সাথে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ সংস্কার কমিশনের। স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়। এবং কোনো উন্নতি নেই ঢাকার বায়ুমানের দূষণের দিক দিয়ে আজ বিশ্বের ১২৪ শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।